বড় শহরের কোলাহল আর আলো ঝলমল থেকে অনেকটা দূরে একেবারে নির্মল রাতের আকাশে তাকালে দেখা যায় হাজার হাজার ছোট ছোট আলোর বিন্দু ছড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। ওই প্রতিটা দূরবর্তী সূর্যের চারপাশে হয়তো ঘুরছে গ্রহ। শুধু আমাদের গ্যালাক্সিতেই আছে আনুমানিক 200 বিলিয়ন থেকে 400 বিলিয়ন তারা। আর গোটা মহাবিশ্বে সংখ্যাটা এমন বিশাল যে কল্পনাই করা কঠিন। 2 ট্রিলিয়নের মতো গ্যালাক্সি, প্রতিটায় আবার বিলিয়ন বিলিয়ন তারার সিস্টেম। এত অগাধ সম্ভাবনার মাঝে একটা প্রশ্ন বারবার বিজ্ঞানীদের ঘুরিয়ে এনেছে একই জায়গায়। যদি মহাবিশ্ব এতই বিস্তৃত আর জীবনের সম্ভাবনায় ভরপুর হয়, তবে সবাই কোথায়? এত খুঁজেও কেন আমরা অন্য কোনো সভ্যতার একটাও নিশ্চিত প্রমাণ পাইনি? এটাই হলো ফার্মি প্যারাডক্স। 1950 সালে লস আলামোসে দুপুরের খাবারের আড্ডায় পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি যে প্রশ্ন করেছিলেন, হোয়ার ইজ এভরিবডি? ফার্মির প্রশ্নের সরলতা এতটাই গভীর ছিল যে সেটা আজও বিজ্ঞানকে নাড়িয়ে দেয়। মহাবিশ্ব যেন জীবনের জন্য একেবারে তৈরি, তবুও আমরা ভীষণ নিঃসঙ্গ। সেই অগাধ নীরবতা যেন নিজেই কিছু বলছে। হয়তো এই নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে অস্তিত্বের আসল প্রশ্ন। বেঁচে থাকা মানে কি? চেতনা মানে কি? আমরা কারা আর কেনই বা খুঁজছি আমাদের মতো অন্যদের? এই রহস্য শুধু এলিয়েন খোঁজা নয়, এটা বুদ্ধিমত্তা, চেতনা, সময় আর সভ্যতার টিকে থাকার সম্ভাবনার প্রশ্ন। যদি আমরা সত্যিই একা হই, তবে মহাবিশ্বে বুদ্ধিমত্তার সব দায় এসে পড়ে আমাদের কাঁধে। মানুষের প্রতিটি সৃষ্টি, বাঘের সুর, রুমির কবিতা, আইনস্টাইনের সমীকরণ সবই হয়ে ওঠে অসীমভাবে মূল্যবান, কারণ হয়তো এগুলোই মহাবিশ্বে একমাত্র। কিন্তু যদি আমরা একা না হই, তবে অন্য সভ্যতাকে খুঁজে পাওয়া বদলে দেবে জীববিদ্যা, চেতনা আর আমাদের অবস্থান সম্পর্কিত ধারণা। তখন বুঝব বুদ্ধিমত্তা নানা রকম পথে আসতে পারে, চেতনা নানা অচিন্তনীয় রূপ নিতে পারে। এই প্রশ্ন আমাদের ভবিষ্যৎকেও সামনে আনে। যদি অন্য সভ্যতারা প্রযুক্তিগতভাবে খুব অল্প সময় টেকে, তবে কি আমাদেরও সেই ভাগ্য? আমরা কি ধ্বংস হব, নাকি সীমা ছাড়িয়ে গিয়ে নক্ষত্র জগতে দীর্ঘস্থায়ী উপস্থিতি গড়ব? যখন আমরা রাতের আকাশে তাকাই, নক্ষত্রের দিকে কান পাতি, তখন হয়তো আমাদের খোঁজটা বাইরের থেকেও বেশি ভেতরের। আমরা আসলেই খুঁজছি নিজেদের, আমাদের একাকিত্ব, আমাদের দায়, আমাদের বিস্ময়ের ক্ষমতা। হয়তো উত্তর কোনোদিন আসবে না, হয়তো নীরবতাই আসল উত্তর। কিন্তু খুঁজে যাওয়ার ভেতরেই আছে অর্থ, কারণ খোঁজার মধ্যেই আমরা আবিষ্কার করি আমরা কারা, কেন আছি, আর এই বিশাল ঠান্ডা মহাবিশ্বে আমরা কিভাবে অর্থ আর সৌন্দর্য তৈরি করতে পারি। আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন, তাহলে আমার খুব ভালো লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন। আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান, তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে। এখানকার সব গল্পই একই উদ্দেশ্য নিয়ে বানানো, মনকে শান্ত করা, আরাম দেওয়া আর এমন একটা বিস্ময়ের অনুভূতি জাগানো যা আপনার থেকে বিনিময়ে কিচ্ছু চায় না। আর হ্যাঁ, আপনি কোথা থেকে এই আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। হতে পারে কোনো পাহাড়ের কোলে জঙ্গল ঘেরা একটা কটেজ থেকে, কিংবা কোনো বড় শহরের কোলাহল থেকে দূরে একটা ছাদ থেকে, অথবা এমন কোনো ছোট গ্রাম থেকে যার নাম আমি হয়তো কোনোদিন শুনিও নি। যখন আমি দেখি এই ঘুমের দেশের মানচিত্রটা পৃথিবীর নানা প্রান্ত থেকে এক এক করে জ্বলে উঠছে, তখন আমার ভীষণ ভালো লাগে। ফার্মি প্যারাডক্স আসলে এত গুরুত্ব পায় কারণ এটা মানুষ হওয়া মানে কি সেই জায়গায় হাত দেয়। পৃথিবীতে আমাদের মতো করে নক্ষত্রের দিকে তাকিয়ে ভাবে আর কেউ নেই। আমরাই একমাত্র প্রাণী যারা ভাবতে শিখেছি ওইখানে কেউ আছে কিনা। এই কৌতূহল, এই অবিরাম খোঁজ আসলে আমাদের বিজ্ঞান চর্চার বড় একটা চালিকা শক্তি। এলিয়েন খোঁজা শুধু অন্য প্রাণী খুঁজে বের করা নয়, এটা আসলে খুঁজে দেখা বুদ্ধিমত্তা আসলে কি, কিভাবে সভ্যতা জন্মায় আর আমাদের নিজের ভবিষ্যৎ কোথায় গড়াবে। ডক্টর জিল টার্টারের কথা ভাবো। ওর জীবনের অনেকটা কেটেছে সেটি ইনস্টিটিউটে, রেডিও টেলিস্কোপ আকাশে তাক করে রেখে দূরবর্তী তারার দিক থেকে কোনো কৃত্রিম সংকেত আসছে কিনা সেই ক্ষীণতম ইঙ্গিত ধরার জন্য। রাতের পর রাত অন্ধকার কন্ট্রোল রুমে বসে থাকতেন তিনি আর তার সহকর্মীরা। কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকতেন যেখানে গ্যালাক্সির দূর প্রান্ত থেকে আসা সিগন্যাল ভেসে উঠত।
কখনো কখনো মাঝরাতে টার্টার বাইরে বেরিয়ে দাঁড়াতেন তারা ভরা আকাশের নিচে। ভাবতেন, অসীম দূরত্ব, বিপুল শক্তি আর অবিশ্বাস্য নিখুঁত লক্ষ্য ছাড়া তো কোনো সংকেত পৃথিবীতে পৌঁছতে পারে না। তিনি অন্যদের চেয়ে ভালো জানতেন কতটা কঠিন আন্তঃনাক্ষত্রিক যোগাযোগ। তবু তিনি হাল ছাড়েননি, কারণ যদি একদিন সংকেত পাওয়া যায় তার মানে হবে আমরা একা নই। তার কাছে প্রতিটা রাতের পর্যবেক্ষণ ছিল একসাথে বিজ্ঞান আর বিশ্বাসের কাজ। বিশ্বাস যে বুদ্ধিমত্তা মহাবিশ্বে উন্নতও আছে, বিশ্বাস যে অন্য প্রাণীরাও আকাশের দিকে তাকিয়ে আমাদের মতো প্রশ্ন করছে, বিশ্বাস যে মহাবিশ্ব আসলে ঠান্ডা, ফাঁকা, নির্জীব নয়, বরং হয়তো কোথাও উজ্জ্বল হয়ে আছে। কিন্তু ভাবতো, জীবনের পুরোটা কাটিয়ে দেওয়া এমন এক আশার পেছনে যার উত্তর হয়তো কোনোদিন আসবে না, কতখানি একাকিত্ব আর কতখানি ধৈর্য দরকার এমন খোঁজ চালিয়ে যাওয়ার জন্য। তবু তিনি থামেননি, কারণ খোঁজটা নিজেই মূল্যবান, ফলাফল যাই হোক না কেন। ফার্মি প্যারাডক্স এখানেই আরও গভীর। যদি সত্যিই আমরা একা হই, তবে বুদ্ধিমত্তার সব দায় এসে পড়ে আমাদের ঘাড়ে। মানুষের প্রতিটা সৃষ্টি, বাখের সুর, রুমির কবিতা, আইনস্টাইনের সমীকরণ হয়ে ওঠে মহাবিশ্বের একমাত্র নিদর্শন। অন্য কোথাও সৌন্দর্য আর সত্যের প্রশংসা নেই, শুধু আমরা আছি। আর যদি আমরা একা না হই, তবে অন্য বুদ্ধিমত্তার খোঁজ বদলে দেবে আমাদের জীববিজ্ঞান, আমাদের চেতনা আর মহাবিশ্বে নিজেদের জায়গা বোঝার ক্ষমতা। ফার্মি প্যারাডক্স নিয়ে যত ভাবনা, তত রকম মত। প্রথমেই এনরিকো ফার্মি নিজে, ওর নামেই তো রহস্যটার নাম। ফার্মির ক্ষমতা ছিল বিদ্যুতের মতো দ্রুত অঙ্ক বসে ফেলার। সহজ কিছু সংখ্যা নিয়ে আন্দাজ করতেন আর অদ্ভুত নির্ভুল উত্তর দিতেন। ওই লস আলামোসের ক্যান্টিনে বসেই তিনি হিসেব করেছিলেন গ্যালাক্সির বয়স প্রায় 10 বিলিয়ন বছর, তারার সংখ্যা অগণিত, আর যদি তার কিছু অংশে বুদ্ধিমত্তা জন্মায় আর তাদের মধ্যে সামান্য অংশ যদি স্পেস ট্রাভেল করে, তবে এখন পর্যন্ত গ্যালাক্সি ভরে যাওয়ার কথা। অথচ আকাশ ফাঁকা। ফার্মির এই অঙ্ক কিন্তু এক বিশেষ সময়ে এসেছিল। মানব সভ্যতা তখন সদ্য পারমাণবিক যুগে ঢুকেছে। হাতে এসেছে এমন প্রযুক্তি যা একদিকে মহাকাশযান বানাতে পারে, অন্যদিকে পুরো পৃথিবীও উড়িয়ে দিতে পারে। ফার্মি বুঝেছিলেন উন্নত প্রযুক্তি সভ্যতাকে বাঁচাতেও পারে, আবার মেরে ফেলতেও পারে। তারপর এলো কার্ল স্যাগান। তিনি ছিলেন একেবারে আশাবাদী। তার বিশ্বাস মহাবিশ্ব শুধু জীবন তৈরি করতে পারে না, বরং বারবার করেছে। সেগানের কাছে ভিনগ্রহী খোঁজা ছিল মানবজাতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কাজ। তার বই আর টিভি প্রোগ্রামগুলোই তিনি প্রায় কাব্যিক ভঙ্গিতে বলতেন, যদি আমরা অন্য চেতনাকে পাই, তাহলে হয়তো আমাদের ছোটখাটো ভেদাভেদগুলো তুচ্ছ হয়ে যাবে, আর আমরা নিজেদের দেখব এক বিশাল মহাজাগতিক পরিবারের সদস্য হিসেবে। অন্যদিকে ছিলেন ফ্র্যাঙ্ক টিপলার। তিনি প্রায় উল্টো কথা বলেছিলেন, যদি বুদ্ধিমান সভ্যতা থেকে থাকে, তাদের চিহ্ন এতদিনে আমরা খুঁজে পাওয়ার কথা। বিশাল কাঠামো, রেডিও সিগন্যাল, শক্তি ব্যবহার, এসব কিছুই চোখে পড়ছে না। তাই তার মতে আমরা একাই আছি, অন্তত গ্যালাক্সির ভেতর। এই যুক্তিকে অনেকে বলেন দ্য গ্রেট সাইলেন্স। মহাবিশ্ব এত অদ্ভুতভাবে চুপচাপ কেন? কিন্তু আরও নতুন ধারাও এসেছে। সারা সিগারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে রেডিও সিগন্যাল খোঁজার বদলে দূরবর্তী গ্রহের বায়ুমণ্ডল পরীক্ষা করছেন। যদি অক্সিজেন, মিথেন বা জলের বাষ্প মিলে যায়, তবে সেটা জীবনের চিহ্ন হতে পারে, ইভেন যদি সেটা কোনো প্রযুক্তিগত সভ্যতা নাও হয়। সব মিলিয়ে বোঝা যায় একদমই নিশ্চিত কোনো উত্তর নেই। কেউ ভাবে মহাবিশ্ব জীবনে ভরা, শুধু আমরা সঠিকভাবে খুঁজতে পারছি না। কেউ ভাবে আমরা একা, আর কেউ কেউ ভাবে জীবন আছে, কিন্তু এত দূর দূরান্তরে ছড়িয়ে আছে যে আমাদের সাথে কখনো মিল হওয়ার নয়। ভাবতো, যদি আমরা সময়ের স্রোত থেকে বাইরে গিয়ে একেবারে উপরে বসে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির ইতিহাসটা দেখতে পারতাম। 13 বিলিয়ন বছরের ধীর লয়ে চলা এক বিরাট সিনেমা। প্রথমে গ্যাস মেঘ ভেঙে তারার জন্ম, তারা জ্বলে ওঠে, কেউ আবার সুপারনোভা হয়ে বিস্ফোরিত হয়, আর সেই বিস্ফোরণেই ছড়িয়ে যায় ভারী মৌল, যেগুলো ছাড়া গ্রহ বা জীবন সম্ভবই নয়। তারপর ধীরে ধীরে তৈরি হয় গ্রহ, সমুদ্র, পরিবেশ, আর ওই বিশাল ক্যানভাসে মাঝে মধ্যে যেন হঠাৎ যেন জ্বলে ওঠে ছোট ছোট আলো। কোনো এক সভ্যতা জন্ম নেয়, রেডিও সিগন্যাল ছড়ায়, কিছুদিন টিকে থেকে আবার নিভে যায়। ঠিক যেন গ্রীষ্মের সন্ধ্যায় ঝিঁঝি পোকার মতো এদিক ওদিক আলো জ্বলে ওঠে, আবার মিলিয়ে যায়। কিন্তু খেয়াল করলে দেখা যায় এই সভ্যতাগুলো কখনো একই সময়ে কাছে আসে না। যখন এক সভ্যতা সিগন্যাল পাঠাচ্ছে, তার প্রতিবেশী হয়তো তখনও বুদ্ধিমত্তা তৈরি করতে মিলিয়ন বছর বাকি।
আর যখন সেই প্রতিবেশী জেগে ওঠে তখন প্রথমটা অনেক আগেই নিভে গেছে। ফলে প্রত্যেক সভ্যতাই মনে করে আকাশ একেবারে খালি, কেউ নেই। অথচ পুরো গ্যালাক্সি হয়তো বুদ্ধিমত্তায় ভরা, কিন্তু সময়ের পরিমাপে তারা একে অপরের সাথে মিশতে পারে না। যেন রাতের সাগরে এক একটা জাহাজ পাশ কেটিয়ে চলে যাচ্ছে, এক ঝলক আলো দেখাচ্ছে, আবার অদৃশ্য। কিছু সভ্যতা হয়তো এতটাই উন্নত হয়ে যায় যে তারা ভবিষ্যতে প্রাণীদের জন্য ইঙ্গিত রেখে যায়, বায়ুমণ্ডলে রাসায়নিক চিহ্ন বা গভীরে চাপা দিয়ে রাখা জ্ঞানের ভাণ্ডার। আবার কেউ কেউ নিজেদের চেতনা মেশিনে ঢুকিয়ে বেঁচে থাকে লক্ষ কোটি বছর ধরে, তারকার জীবনচক্রের মতো বিশাল সময়ে। যেহেতু আমরা এখনও নবজাত সভ্যতা, তাই আমাদের কাছে আকাশ ফাঁকা মনে হয়। আমরা শুধু নিজের ছোট্ট সময়টুকু দেখি, কিন্তু মহাবিশ্বের বিশাল ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় আমরা একা নয়, শুধু সঠিক সময় কারো সাথে দেখা হচ্ছে না। ভাবো, আমরা পৃথিবীতে বসে আকাশের দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে এই বিরাট মহাবিশ্বে আমাদের ছাড়া কেউ নেই। কত অদ্ভুত ব্যাপার! যদি সত্যি তাই হয়, তবে এর মানে দাঁড়ায় এই গোটা মহাজগতে সচেতন প্রাণ একমাত্র আমরাই। তখন আমাদের প্রতিটা কাজ, প্রতিটা সৃষ্টি, প্রতিটা সুর, কবিতা, সমীকরণ সবই হয়ে যায় মহাবিশ্বের একমাত্র সাক্ষী। একরকম ভরসা আর ভয় দুটোই মিশে থাকে এর মধ্যে। কিন্তু যদি আমরা একা না হই, যদি কোথাও অন্য সভ্যতাও থাকে, তাহলে তো সবকিছু বদলে যাবে। বুঝতে পারব বুদ্ধিমত্তা নানা রূপ নিতে পারে, চেতনা একেবারে অন্য পথে জন্মাতে পারে, আর হয়তো মহাবিশ্ব আমাদের কল্পনার থেকেও বেশি জীবন্ত। তবু একটা ভয়ও থাকে, যদি দেখা যায় বেশিরভাগ সভ্যতা খুব অল্প সময় বাঁচে, প্রযুক্তি বানাতে বানাতে হয়তো নিজেরাই নিজেদের শেষ করে ফেলে, তাহলে আমাদেরও কি সেই পরিণতি অপেক্ষা করছে? নাকি আমরা বিরল ব্যতিক্রম, যারা টিকে যাবে, ছড়িয়ে পড়বে তারার ভেতর, গড়ে তুলবে এক স্থায়ী উপস্থিতি? এই সব প্রশ্ন আরও জরুরি হয়ে ওঠে যখন আমরা ক্রমশ শক্তিশালী প্রযুক্তি হাতে নিচ্ছি। যে বৈজ্ঞানিক অগ্রগতি আমাদের মহাবিশ্বে অন্য প্রাণ খুঁজতে সাহায্য করছে, যেমন পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেগুলোই আবার আমাদের ধ্বংসের ঝুঁকি তৈরি করছে। ফার্মি প্যারাডক্স যেন কানে কানে ফিসফিস করে বলছে, এই প্রযুক্তিগুলো আসলে হতে পারে এক মহা ফিল্টার, যেটা বেশিরভাগ সভ্যতা টপকাতে পারে না। আমরা ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকিয়ে ভেবেছি আমরা একা নই। এই অনুভূতিটা যেন গভীর কোনো জায়গা থেকে উঠে আসে। হয়তো আমাদের বিবর্তনেই এই তাগিদ ঢুকে গেছে, নিজের মতো আরেকটা চেতনাকে খুঁজে বের করার আকাঙ্ক্ষা। তবু এত বছর ধরে খুঁজে আমরা কিছুই পাইনি, শুধু নীরবতা। সেই নীরবতা আমাদের সামনে রাখে অস্বস্তি সম্ভাবনা। হয়তো জীবন খুবই বিরল, হয়তো চেতনা ভীষণ ভঙ্গুর, আর হয়তো মহাবিশ্ব বেশিরভাগ সময়টাই ঠান্ডা আর শূন্য। প্রমাণের দিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু বেশ টানটান। প্রথমেই ধরো গ্রহের গল্প। একসময় মনে করা হতো গ্রহ হলো বিরল জিনিস, বিশেষ একটা নক্ষত্রের চারপাশে কাকতালীয়ভাবে তৈরি হয়। কিন্তু 1995 সালে প্রথম এক্সোপ্ল্যানেট ধরা পড়ার পর থেকে পুরো ধারণাটাই ওলটপালট হয়ে গেল। 2009 সালে কেপলার টেলিস্কোপ যখন লাখো তারার আলো খুঁটিয়ে দেখল, তখন বেরিয়ে এলো সত্যি, গ্রহ আসলে কোনো ব্যতিক্রম নয়। নক্ষত্র তৈরি হলেই তার সঙ্গী হিসেবে গ্রহও তৈরি হয়। এখনকার হিসেব বলছে আমাদের গ্যালাক্সির প্রায় প্রতিটা তারার চারপাশেই অন্তত একটা করে গ্রহ আছে। তার মধ্যে অনেকগুলো আবার এমন জায়গায় ঘোরে যাকে বলে হ্যাবিটেবল জোন, মানে যেখানে তাপমাত্রা এমন তরল জল থাকতে পারে। ভাবো তো, কোটি কোটি গ্রহ শুধু আমাদের গ্যালাক্সিতেই, যেগুলো হয়তো পৃথিবীর মতো। উদাহরণ দিই, কেপলার 452b পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে। ওই গ্রহটা তার সূর্যের চারপাশে এমনভাবে ঘোরে যে তার বছর আমাদের বছরের মতোই 385 দিন। আকারে একটু বড়, কিন্তু অনেক মিলও আছে। যদি ওখানে গিয়ে আমাদের সূর্যের দিকে তাকানো যেত, তবে আমাদেরটা স্রেফ এক টুকরো ক্ষীণ তারা মনে হতো। এমন গ্রহ খুঁজে পাওয়া মানে কিন্তু একরকম ভাগ্যাই আমাদের পৃথিবী যে একমাত্র নয় সেটা স্পষ্ট হয়ে যায়। যদি জল, বাতাস আর আশ্রয় দেওয়ার মতো শর্ত পৃথিবীতে আছে, তবে একই শর্ত কোটি কোটি গ্রহেও থাকতে পারে। তাহলে প্রশ্নটা সোজা, ওই সব গ্রহে জীবন কি জন্মেছে? কিন্তু এখানেই আসে ধাঁধা। শুধু হ্যাবিটেবল জোনে থাকা মানেই জীবন সম্ভব নয়। এক গ্রহের বায়ুমণ্ডল, চৌম্বক ক্ষেত্র, ভূতত্ত্ব সবকিছু মিলেই ঠিক করে ওখানে আসলে জল টিকে থাকবে কিনা। যেমন ধরো শুক্র গ্রহ।
সূর্য থেকে এমন দূরত্বে যে সেখানে তরল জল থাকার কথা, কিন্তু হুড়মুড় করে গ্রিনহাউস এফেক্ট বেড়ে গিয়ে ওখানকার তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস চালিয়েছে, আগুনের দোজক। আবার মঙ্গল একসময় হয়তো জলে ভরা ছিল, কিন্তু পাতলা বাতাস আর দুর্বল চৌম্বক ক্ষেত্রের কারণে সব জল হারিয়ে গেছে মহাশূন্যে। তাহলে বোঝাই যাচ্ছে শুধু দূরত্ব যথেষ্ট নয়, পৃথিবীর মতো সত্যিকারের জীবনধারী গ্রহ হতে হলে অনেকগুলো শর্ত একসাথে মিলে যেতে হয়। জীবনের টিকে থাকার ক্ষমতা নিয়েও বিজ্ঞানীরা বিস্ময় ভরা। আমাদের পৃথিবী নিজেই তার প্রমাণ। একসময় মনে করা হতো জীবন কেবল নরম পরিবেশেই বাঁচতে পারে, রোদ, জল, বাতাস সবকিছু ঠিকঠাক থাকলেই কেবল। কিন্তু গত কয়েক দশকে দেখা গেছে জীবন একেবারে অসম্ভব পরিবেশেও বেঁচে থাকতে পারে। ইয়েলোস্টোনের ফুটন্ত গরম ঝর্ণা, যেখানে তাপমাত্রা জলের ফুটন্ত বিন্দুরও ওপরে, সেখানে মিলেছে এমন ব্যাকটেরিয়া যারা আরামে টিকে আছে। এমনকি 130 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপেও কিছু প্রজাতি বেঁচে যায়। পৃথিবীর তলায়, যেখানে রোদ্দুরের আলো ঢোকে না, অক্সিজেনও নেই, সেখানেও দেখা গেছে জীবাণু যারা খনিজের রাসায়নিক প্রতিক্রিয়া থেকে শক্তি সংগ্রহ করে বেঁচে থাকে। সবচেয়ে অবাক করা আবিষ্কার হল চার্নোবিল পারমাণবিক দুর্ঘটনার ধ্বংসস্তূপে পাওয়া জীবাণু। এত ভয়ঙ্কর রেডিয়েশনেও তারা টিকে যায়, কারণ তাদের শরীরে এমন ব্যবস্থা তৈরি হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত ডিএনএ দ্রুত সারিয়ে ফেলা যায়। এই সব আবিষ্কার আমাদের বুঝিয়েছে জীবন কেবল একরকম পরিবেশে সীমাবদ্ধ নয়, বরং যেখানে সামান্যতম সুযোগ থাকে জীবন সেখানেও কোনো না কোনোভাবে পথ খুঁজে নেয়। তাই বরফ ঢাকা ইউরোপা বা এনসেলাদাসের মতো উপগ্রহে, যাদের গভীরে জোয়ারের টানে উত্তপ্ত সমুদ্র আছে, জীবন থাকতে পারে। এমনকি শনি গ্রহের টাইটান উপগ্রহের মিথেনের হ্রদে হয়তো একেবারে অন্য রসায়নে টিকে থাকা প্রাণ আছে। মঙ্গলও হঠাৎ করে ততটা বিরান মনে হয় না, কারণ পৃথিবীতেও আছে এমন সব জীবাণু যারা অ্যান্টার্কটিকার হিমশীতল উপত্যকায় টিকে থাকতে পারে, যেখানে অবস্থা প্রায় মঙ্গলের মতোই। মঙ্গলের বায়ুমণ্ডল থেকে যে মৌসুমী মিথেন নির্গমন ধরা পড়েছে, সেটাও ইঙ্গিত দেয় হয়তো ভেতরে এখনও কোনো মাইক্রোব বেঁচে আছে। তবে এখানে সতর্কতার জায়গাও আছে। এই সব জীবাণু, যাদের এক্সট্রিমোফাইল বলা হয়, তারা আসলে জীবনধারার একরকম ভ্যারাইটি, পুরোপুরি নতুন ধরনের জীব নয়। তাদের ভেতরের ডিএনএ, প্রোটিন সবই আসলে পৃথিবীর সাধারণ জীবের মতো। তাই বলা যায় জীবন একবার জন্মালে নানা প্রতিকূল পরিবেশে ছড়িয়ে যেতে পারে, কিন্তু এই সব জায়গায় প্রথম থেকেই জীবন জন্মাতে পারে কিনা সেটা এখনও অজানা। আরেকটা বড় প্রমাণ লুকিয়ে আছে মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা জৈব অণুগুলোই। একসময় মনে করা হতো তারার মাঝের ফাঁকা জায়গা পুরোপুরি শূন্য, শুধুই গ্যাস আর ধুলো। কিন্তু আধুনিক রেডিও টেলিস্কোপ দিয়ে দেখা গেছে ওই অন্ধকার শূন্যতায় ভাসছে নানা ধরনের জটিল কার্বন ভিত্তিক যৌগ, যেগুলো আসলে জীবনের ভিত্তি। তারার জন্মভূমি যেসব বিশাল গ্যাস মেঘে, সেখানে মিলেছে জল, মিথানল, ফর্মালডিহাইড, এমনকি আরও জটিল জৈব অণু। অনেকগুলো আবার আমাদের পৃথিবীর জীবনের ভেতরেও দেখা যায়। মানে জৈব রসায়ন শুধু পৃথিবীর খেলাঘর নয়, বরং পুরো গ্যালাক্সিরই এক সাধারণ ব্যাপার। এরপর এসো ধূমকেতু আর উল্কাপিণ্ডে। 1969 সালে অস্ট্রেলিয়ায় পড়েছিল মার্চিসন নামের এক উল্কাপিণ্ড। সেটার ভেতরে বিজ্ঞানীরা খুঁজে পান 70-এর বেশি ভিন্নধর্মী অ্যামাইনো অ্যাসিড, যেগুলো প্রোটিন তৈরির মূল উপাদান। এর মধ্যে অনেকগুলো পৃথিবীতে একেবারেই স্বাভাবিকভাবে তৈরি হয় না, অর্থাৎ এরা এসেছে মহাশূন্য থেকেই। আরও সাম্প্রতিক উদাহরণ, রোজেটা মহাকাশযান যখন ধূমকেতু 67P-তে পৌঁছয়, তখন সেখানেও ধরা পড়ে গ্লাইসিন, সবচেয়ে সাধারণ অ্যামাইনো অ্যাসিড। এত কড়া ঠান্ডার বিকিরণে ভরা পরিবেশেও এগুলো টিকে থাকতে পারে। শুধু তাই নয়, ল্যাবরেটরিতেও দেখা গেছে সঠিক পরিবেশে, একেবারে প্রাথমিক শর্তে এই জৈব অণুগুলো নিজে থেকেই তৈরি হতে পারে। যেমন 1953 সালের বিখ্যাত মিলার ইউরি পরীক্ষায় জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণে বিদ্যুতের স্ফুলিঙ্গ চালিয়ে কয়েক দিনেই তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড। সব মিলিয়ে বোঝা যায় জীবনের মৌল উপাদানগুলো মহাবিশ্বে চারদিকে ছড়িয়ে আছে। তাই কিছু বিজ্ঞানী বলেন, যদি পরিবেশ ঠিকঠাক হয় তবে জীবন জন্মানো প্রায় অনিবার্য। হয়তো জীবন এভাবে ধূমকেতু, উল্কাপিণ্ডে চড়ে গোটা মহাবিশ্বে ছড়িয়ে গেছে, যেটাকে বলে প্যানস্পার্মিয়া। তবে এখানেও সমস্যা আছে। জৈব অণু পাওয়া মানেই জীবন নয়। অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন, তারপর জটিল কোষ, এই পথটা এখনও রহস্যে ঢাকা। হতে পারে এই ধাপগুলো এতটাই জটিল যে মহাবিশ্বের বিরাট পরিসরেও খুব কমবারই ঘটে। জীবনের ইতিহাসের দিকে তাকালেই আর একটা ইঙ্গিত পাওয়া যায়।
পৃথিবীতে জীবন কিন্তু একেবারে দেরি করেনি। আমাদের গ্রহটা বসবাসযোগ্য হওয়ার কিছু সময়ের মধ্যেই প্রায় 3.8 বিলিয়ন বছর আগে জীবনের চিহ্ন ধরা পড়ে। মানে রাসায়নিক থেকে জৈব বৈজ্ঞানিক সিস্টেমে রূপান্তরটা হয়তো খুব বেশি কঠিন ছিল না। ঠিক পরিবেশ পেলে জীবন প্রায় অনিবার্যভাবে জন্ম নেয়। তারপর এলো বিবর্তনের আশ্চর্য দ্রুততা। প্রায় 2 বিলিয়ন বছর আগে তৈরি হলো জটিল কোষ, যাদের ভেতরে আলাদা নিউক্লিয়াস আর অঙ্গাণু ছিল। তারপর এলো বহুকোষী প্রাণী, যৌন প্রজনন, জটিল বাস্তুতন্ত্র। একসময় ক্ষুদ্র প্রাণীদের ভরা পৃথিবী ধীরে ধীরে তৈরি করল বিশাল বৈচিত্র্যময় জৈব বৈচিত্র্য। মানব জাতির দিকে তাকালেই বোঝা যায় গতি কতটা অবিশ্বাস্য। আমাদের পূর্বপুরুষেরা অন্যান্য এপ থেকে আলাদা হয়েছিল মাত্র 6 মিলিয়ন বছর আগে, আর প্রকৃত মানুষের আচরণ, যেমন শিল্প, সঙ্গীত, ভাষা, জটিল যন্ত্র বানানো, এসবের জন্ম মাত্র 1 লাখ বছরের ভেতর। কৃষি, লিপি, সভ্যতা, সেগুলো তো মাত্র 10,000 বছরের পুরনো। মহাজাগতিক সময়ের হিসেবে এ এক মুহূর্তের মতো। এত দ্রুত সবকিছু ঘটেছে দেখে অনেকে বলেন হয়তো বুদ্ধিমত্তা আসলেই বিবর্তনের স্বাভাবিক দিক। সময় আর সঠিক পরিবেশ পেলেই জটিল প্রাণী আর চিন্তাশীল মস্তিষ্ক তৈরি হবেই। যদি সেটা সত্যি হয়, তবে মহাবিশ্বে কোটি কোটি গ্রহে আমাদের আগেই সভ্যতা তৈরি হয়ে যাওয়ার কথা। তাদের মধ্যে অনেকেই হয়তো প্রযুক্তিতে এতটাই এগিয়ে গেছে যে তারা গোটা তারামণ্ডল দখল করে ফেলতে পারত, এমনকি মহাশূন্যে বিশাল কাঠামো বানিয়ে আমাদের চোখে পড়ত। কিন্তু বাস্তবে আমরা কিছুই দেখি না, না কৃত্রিম মেগাস্ট্রাকচার, না ভিনগ্রহী সংকেত। আকাশ একেবারে ফাঁকা, অথচ একটা সভ্যতাই চাই যে ছড়িয়ে পড়বে আর কয়েক মিলিয়ন বছরের মধ্যে পুরো গ্যালাক্সি ভরিয়ে দেবে। তো সময় তো তাদের হাতে ছিলই। তাহলে কি আমরা ধরতে ভুল করছি? হয়তো পৃথিবীর ইতিহাস এত দ্রুত ছিল বলেই আমরা ধরে নিচ্ছি বুদ্ধিমত্তা অনিবার্য। কিন্তু আসলে এটা হতে পারে অনেকগুলো দুর্ঘটনার ফল। অসংখ্য আকস্মিক ঘটনা, যেমন ডাইনোসরদের ধ্বংস হয়ে যাওয়া, যা মানুষকে সামনে আসার সুযোগ দিয়েছিল। অন্য কোনো গ্রহে হয়তো সেই ঘটনাগুলো ঘটেনি। হয়তো ডাইনোসরদের মতো প্রাণী টিকে গেছে আর বুদ্ধিমত্তা কখনো তৈরি হয়নি। মানে আমাদের অস্তিত্বটা যতটা অনিবার্য মনে হয়, হয়তো ততটা নয়। আমরা যতই বলি আকাশ খালি, আসলে আমাদের খোঁজটা অবিশ্বাস্য রকম সীমিত। ভাবো তো, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের ব্যাস প্রায় 1 লাখ আলোকবর্ষ, অথচ আমরা রেডিও টেলিস্কোপ দিয়ে যেটুকু অংশ সত্যি সত্যি খুলেছি সেটা পুরো গ্যালাক্সির তুলনায় 1 চামচ জল যেমন সমুদ্রে ফেলা যায়, ঠিক তেমনই নগণ্য। আমরা নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি শুনছি, নির্দিষ্ট কিছু তারার দিকে তাকাচ্ছি, সেটাও আবার অল্প কিছু সময়ের জন্য। এর মানে আমরা আসলে বিশাল আকাশে কেবল সামান্য কান পাচ্ছি। হয়তো কারো সংকেত আসছে, কিন্তু সেটা এমন ফ্রিকোয়েন্সিতে যা আমরা এখনো ধরতে জানি না। অথবা তারা এমন প্রযুক্তি ব্যবহার করছে যা আমাদের বর্তমান যন্ত্রের কাছে পুরোপুরি অচেনা। আরেকটা ব্যাপার হলো সময়। আমরা রেডিও টেলিস্কোপ চালু করেছি খুব বেশি হলে গত 100 বছর ধরে। এর মধ্যে আবার বেশিরভাগ সময় খুঁজেছি অল্প কিছু তারায়। যদি কোনো সভ্যতা কয়েকশো বা কয়েক হাজার বছর আগে সিগন্যাল পাঠিয়ে থাকে, তবে সেটা হয়তো অনেক আগেই চলে গেছে, বা এখন আমাদের কাছে পৌঁছচ্ছে না। উল্টোটাও হতে পারে, আমাদের থেকে অনেক দূরে থাকা কোনো সভ্যতা হয়তো সিগন্যাল পাঠাচ্ছে এখনই, কিন্তু সেটা আমাদের কাছে পৌঁছতে হাজার হাজার বছর লাগবে। মানে আমরা খুঁজছি ভুল সময়। তাই খালি আকাশ দেখে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যে আমরা একা, সেটা হয়তো অতি তাড়াহুড়ো। মহাবিশ্ব এত বিরাট, সময় এত দীর্ঘ, আর সম্ভাবনা এত বিস্তৃত যে আমাদের বর্তমান খোঁজ তার তুলনায় সামান্যও নয়। হয়তো একদিন সঠিক যন্ত্র, সঠিক সময় আর সঠিক জায়গায় তাকালে আমরা সত্যিকারের অস্তিত্বের প্রমাণ পাব। ফার্মি প্যারাডক্সের সবচেয়ে চমৎপ্রদ ব্যাখ্যাগুলোর একটি হল ডার্ক ফরেস্ট থিওরি। নামটা এসেছে লিউ সিক্সিনের বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস থেকে। ধারণাটা ভয়ানক, আবার একই সাথে ভীষণ যৌক্তিক। ভাবতো, মহাবিশ্বকে যদি একটা অন্ধকার বন ধরা হয়, প্রতিটা সভ্যতা সেই বনের ভেতরে লুকিয়ে থাকা শিকারী। কেউ জানে না আশেপাশে আর কে আছে। আর যদি কারোর উপস্থিতির খবর ফাঁস হয়ে যায়, সেটা বিপদ ডেকে আনতে পারে। কারণ অন্য কেউ যদি শক্তিশালী হয়, তবে তারা প্রথমে আঘাত করতে চাইবে নিজেকে বাঁচানোর জন্য। এই ভয়ের কারণে সবাই চুপ থাকে, সংকেত পাঠায় না, নিজের অবস্থান জানায় না। সবাই অপেক্ষা করে, শোনে, কিন্তু নিজেকে আড়ালে রাখে। ফলে মহাবিশ্ব এত নীরব। আসলে সবাই আছে, শুধু নিজেদের গোপন রাখছে। এটা একরকম মহাজাগতিক বন্দি দ্বন্দ্ব বা প্রিজনার্স ডিলেমা।
যদি সব সভ্যতা বিশ্বাস করত যে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব, তবে খোলাখুলি সংকেত পাঠানো যেত। কিন্তু যদি একজনও আক্রমণাত্মক হয়, তবে বাকিদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাই নিরাপদ খেলাই সবার পছন্দ, চুপ করে থাকা। ডার্ক ফরেস্ট থিওরির ভেতরে একটা ভীতিকর সতর্কতাও আছে আমাদের জন্য। আমরা তো আকাশে বারবার রেডিও বার্তা পাঠাচ্ছি, আমরা আছি, এখানে আছি। ফলে সেটা ঠিক হচ্ছে না, কারণ আমরা জানিই না বাইরে কারা আছে, আর তারা বন্ধু ভাবাপন্ন না শত্রু ভাবাপন্ন। তবে এই তত্ত্বটা যতটা ভয়ানক, ততটাই আমাদের ভাবায়। হয়তো সভ্যতারা চুপচাপ থেকে বেঁচে গেছে, টিকে আছে, কিন্তু একে অপরকে খুঁজে পাচ্ছে না। হয়তো নীরবতাই আসলে বেঁচে থাকার কৌশল। ফার্মি প্যারাডক্সের আরেকটা শক্তিশালী ব্যাখ্যা হল গ্রেট ফিল্টার তত্ত্ব। এর মূল ধারণা, বুদ্ধিমান সভ্যতা তৈরি হওয়ার প্রক্রিয়ায় এক বা একাধিক ধাপ আছে, যেটা এতটাই কঠিন যে বেশিরভাগ সভ্যতা কখনোই সেটা পেরোতে পারে না। ভাবত, জীবনের জন্ম থেকে শুরু করে আমাদের মতো জটিল সভ্যতা তৈরি হওয়া পর্যন্ত কত ধাপ আছে। প্রথমে সঠিক পরিবেশ, তারপর প্রাথমিক জৈব অণু, সেখান থেকে কোষ, বহুকোষী প্রাণী, বুদ্ধিমত্তা, প্রযুক্তি, আর শেষে টেকসই সভ্যতা। এই ধাপগুলোর যে কোনো একটাতে থাকতে পারে সেই মহা ফিল্টার। হতে পারে আসলেই জীবন জন্মানোই খুব বিরল, আর আমরা ভাগ্যবান যে সেটা পৃথিবীতে ঘটেছে। অথবা হয়তো সাধারণ জীবন জন্মায় সহজেই, কিন্তু জটিল প্রাণীতে রূপান্তর হওয়াটাই প্রায় অসম্ভব। আরেকটা সম্ভাবনা আরও ভীতকর। হতে পারে ফিল্টারটা আমাদের সামনে, মানে অনেক সভ্যতাই প্রযুক্তি বানায় কিন্তু নিজেদের টিকিয়ে রাখতে পারে না। হয়তো তারা পারমাণবিক যুদ্ধ, জলবায়ুর পতন, অতিরিক্ত প্রযুক্তির ঝুঁকি বা নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ধাক্কায় টিকে থাকতে ব্যর্থ হয়। যদি এই ব্যাখ্যাটাই সত্যি হয়, তাহলে নীরব আকাশ আসলে আমাদের সতর্ক করছে। আমরা হয়তো সেই বিপজ্জনক ধাপে পৌঁছেছি যেটা পেরোতে পারলে আমাদের সামনে গ্যালাক্সি ভ্রমণের ভবিষ্যৎ, আর না পারলে শেষ। কিন্তু যদি উল্টোটা সত্যি হয়, মানে ফিল্টারটা আমাদের পেছনে থাকে আর আমরা সেটা ইতিমধ্যেই অতিক্রম করেছি, তাহলে আমরা সত্যিই বিরল। হয়তো কোটি কোটি গ্রহে জীবন জন্মালেও তারা কখনোই আমাদের মতো জটিল সভ্যতায় পৌঁছতে পারেনি। তখন আমাদের অস্তিত্ব আরও মূল্যবান হয়ে ওঠে, কারণ আমরাই একমাত্র যারা এত দূর এসেছি। গ্রেট ফিল্টার তত্ত্ব আমাদের সামনে রাখে দুই রকম দৃষ্টিভঙ্গি, ভয় আর আশা। ভয়, কারণ হয়তো ধ্বংস আমাদের দোরগোড়ায়। আশা, কারণ যদি আমরা টিকে যাই, তাহলে আমরা একেবারে অনন্য, মহাবিশ্বের বিরলতম কণ্ঠস্বর। আরেকটা দৃষ্টিভঙ্গি বলে, হয়তো ভিনগ্রহী সভ্যতারা এতটা উন্নত যে আমরা তাদের চিনতেই পারি না। যেমন ধরো, কোনো পিঁপড়েকে যদি তুমি এক বিশাল আকাশচুম্বী দালানের সামনে রাখো, তার কাছে ওই দালানটা স্রেফ এক অচেনা পাহাড়ের মতোই লাগবে। ও বুঝবেই না এর ভেতরে কি আছে, কেন আছে, বা এটা আদৌ কৃত্রিম কিনা। আমাদের ক্ষেত্রেও হয়তো তাই হচ্ছে। আমরা যতটুকু প্রযুক্তি জানি, যতটুকু পদার্থবিদ্যা শিখেছি, সেই সীমিত দৃষ্টিকোণ দিয়েই মহাবিশ্বকে মাপছি। কিন্তু যদি কেউ কোটি কোটি বছর এগিয়ে থাকে, তবে তাদের অস্তিত্ব এমনভাবে প্রকাশ পাবে যা আমাদের বোধগম্যতার বাইরে। হয়তো তারা মহাকাশ ভ্রমণের বদলে কোয়ান্টাম জগৎকে আয়ত্ত করেছে, বা তারা চেতনা ডিজিটাল আকারে ছড়িয়ে দিয়েছে মহাবিশ্বে। হয়তো তারা এমন শক্তির স্তরে কাজ করছে যা আমাদের কাছে অদৃশ্য। তখন আমরা যতই খুঁজি, চোখে কিছুই ধরা পড়বে না, কারণ আমরা চিনতেই পারব না। এটাকে অনেকে বলে পোস্ট বায়োলজিক্যাল সভ্যতা, মানে তারা মাংস রক্তের শরীর ছেড়ে একেবারে অন্য কোনো রূপে টিকে আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন বা এমন কোনো মাধ্যম যা আমাদের কল্পনারও বাইরে। আমাদের কাছে তারা নেই বলেই মনে হচ্ছে, অথচ তারা হয়তো সবখানেই আছে। এই তত্ত্ব আমাদের এক ধরনের বিনয় শেখায়। হয়তো আমরা ভাবছি আমরা উন্নত, আমরা খুঁজতে জানি, কিন্তু আসলে আমরা এখনও মহাজাগতিক শৈশবেই আছি। ঠিক যেমন পিঁপড়েরা ইন্টারনেট বা সিম্ফনির সৌন্দর্য বোঝে না, তেমনি আমরাও হয়তো ভিনগ্রহীদের অস্তিত্ব চিনতে অক্ষম। সব ব্যাখ্যার বাইরে থেকেও একটা সহজ সম্ভাবনা আছে। হয়তো আমরা সত্যিই একা। মহাবিশ্ব যতই বিশাল হোক, যতই জৈব অণু ছড়িয়ে থাকুক, জীবন তৈরি হওয়া হয়তো ভীষণ বিরল একটা কাকতালীয়।
ভাবতো জীবনের জন্য কত শর্ত একসাথে মিলে যেতে হয়। সঠিক দূরত্বে গ্রহ, সঠিক বায়ুমণ্ডল, সঠিক চৌম্বক ক্ষেত্র, সমুদ্রের স্থায়িত্ব, তারপর আবার কোটি কোটি বছর ধরে ভেতরে সঠিক রাসায়নিক প্রক্রিয়া। এর ভেতর একটাতেও ভুল হলে সব ভেস্তে যেতে পারে। হতে পারে পৃথিবী একমাত্র জায়গা যেখানে ওই সব অদ্ভুত কাকতালীয় মিলেছিল। আর যদি সত্যিই তাই হয়, তবে আমাদের অস্তিত্বের গুরুত্ব আকাশ ছোঁয়া। মানে মহাবিশ্বের কোটি কোটি তারা, বিলিয়ন বিলিয়ন গ্রহের ভেতর একমাত্র আমরাই চেতনা সম্পন্ন প্রাণ। আমাদের সঙ্গীত, আমাদের শিল্প, আমাদের বিজ্ঞান সবই একেবারে অনন্য, অন্য কোথাও নেই। এই চিন্তা একই সাথে ভয় আর বিস্ময় জাগায়। ভয়, কারণ যদি আমরা হারিয়ে যাই, তবে পুরো মহাবিশ্ব নিস্তব্ধ হয়ে যাবে, আর কখনো হয়তো সচেতন প্রাণ জন্মাবে না। আর বিস্ময়, তার মানে আমরা নিজেদের ভেতরেই মহাজাগতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছি। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, আমরা কি এই দায়িত্ব নিতে প্রস্তুত? যদি আমরা একমাত্র হই, তাহলে পৃথিবীর প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টি হয়ে ওঠে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। আমাদের টিকে থাকাটাই তখন হয়ে দাঁড়ায় পুরো মহাজগতের চেতনার টিকে থাকা। শেষমেশ বোঝা যায় ফার্মি প্যারাডক্স আসলে শুধু ভিনগ্রহী আছে কি নেই সেই কৌতূহল নয়, এটা আমাদের নিজেদের ভবিষ্যতের প্রশ্ন। আমরা কারা, আমাদের টিকে থাকা মানে কি, আর এই অদ্ভুত নিস্তব্ধ মহাবিশ্বে আমাদের ভূমিকা কোথায়? যদি একদিন আমরা সত্যিই অন্য কোনো সভ্যতার সংকেত পাই, তবে সেটা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আমরা বুঝব আমরা একা নই, আর চেতনা মহাবিশ্বের নানা পথে জন্ম নিতে পারে। হয়তো তখন আমরা নিজেদের সীমাবদ্ধতাকে ছেড়ে আরও বড় একটা পরিবারের অংশ হিসেবে ভাবতে শিখব। কিন্তু যদি কোনোদিন কিছুই না পাই, যদি আকাশ চিরকাল নিস্তব্ধ থাকে, তাহলেও সেই নীরবতা একটা বার্তা। সেটা আমাদের বলে, সব দায়িত্ব আমাদের। আমাদের হাতেই ভবিষ্যতের সঙ্গীত, কবিতা, আবিষ্কার, সৌন্দর্য আর বিস্ময়। আমরা না থাকলে মহাবিশ্ব নীরব থাকবে। তাহলে খোঁজার মানে কি? খোঁজার মানে হল নিজেদের আবিষ্কার করা। মহাবিশ্বের দিকে চোখ তুলে তাকানো মানে আসলে নিজের ভেতরের আয়নায় তাকানো। আমরা শিখি আমাদের দুর্বলতা, আমাদের নিঃসঙ্গতা, আবার আমাদের বিস্ময়ের ক্ষমতাও। হয়তো উত্তর কোনোদিন আসবে না, হয়তো সত্যিই আমরা একা, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ খোঁজার যাত্রাটাই আমাদের মানুষ করে তোলে। সেই যাত্রার মধ্যেই আমরা তৈরি করি অর্থ, সৌন্দর্য আর এক ধরনের মহাজাগতিক দায়িত্ববোধ। অবশেষে রাতের আকাশে যখন আমরা তাকাই, তারা যতই দূরে থাকুক, তাদের আলো আমাদের মনে করিয়ে দেয় আমরাই সেই প্রাণ যারা মহাবিশ্বকে তার নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন করেছি।